আমাদের আজকের মুভির নাম উলফ অফ ওয়াল স্ট্রিট। গল্পটি শুরু হয় 1987 সালের আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে, যেখানে আমাদের এই গল্পের প্রধান চরিত্র জর্ডন বেলফোর্ডকে দেখানো হয়। জর্ডন খুবই মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে ছিল, আর সে ওয়াল স্ট্রিটের একটা স্টক ব্রোকারের কাজ করত। এখানে তার কাজ ছিল তার কোম্পানির তরফ থেকে বিভিন্ন লোককে ফোন করে তাদেরকে সেই স্টক কেনার জন্য কনভিন্স করা, অর্থাৎ সে শেয়ার বিক্রি করার কাজ করত আর কি। আর এই কোম্পানিতে জর্ডনের যে বস ছিল সে একজন নেশারু ছিল, আর সে জর্ডনকেও নিজের মতোই হতে বলতো। সে জর্ডনকে বলতো, তুমি কাস্টমারকে নয় নিজেকে বড় করার জন্যই কাজ করো। খাতায় কলমে তুমি সবসময় এটাই প্রমাণ করতে চাইবে যে তুমি কাস্টমারকেই বড়লোক করছো, কিন্তু তুমি আসলে নিজেকেই বড়লোক করার প্রচেষ্টা করবে। এইভাবে জর্ডনের জীবন খুব ভালোই কাটছিল। কিন্তু 1987 সালের 19 অক্টোবর তাকে নিজের কাজ ছাড়তে হয়। এই দিন হঠাৎ করে পুরো পৃথিবী জুড়ে স্টক মার্কেটে খুব বড়সড় ক্র্যাশ নেমে যায়, এবং এই কারণে পৃথিবীতে অনেক বড়সড় স্টক মার্কেটের ক্ষতিও হয়েছিল। এর ফলে বহু মানুষকে নিজের চাকরি হারাতে হয়েছিল। এই দিনটিকে স্টক মার্কেটের ইতিহাসে ব্ল্যাক ফ্রাইডেও বলা হয়ে থাকে। জর্ডন নিজের চাকরি হারিয়ে হতাশ হয়ে বাড়িতে বসেছিল, তাই সে যে কোনো রকম কাজ করার জন্যই রাজি ছিল। একদিন সকালে সে পেপারে একটা ব্রোকারেজ কোম্পানির অ্যাড দেখতে পায়। এখানে ওদের বেশ কিছু লোকের দরকার ছিল, আর যেহেতু জর্ডন এতদিন পর্যন্ত স্টক মার্কেটেই কাজ করেছে, তাই পরের দিন সকালেই সে ওই কোম্পানিতে চলে যায়। কিন্তু কোম্পানিতে পৌঁছে ইন্টারভিউ দেওয়ার সময় সে বুঝতে পারে এটা একটা ব্রয়লার রুম ব্রোকারেজ ফার্ম, আর এখানকার সমস্ত এমপ্লয়ীদের কাজ ছিল বিভিন্ন কোম্পানিতে ফোন করে তাদের টাকাগুলো নিজেদের ফার্মে ইনভেস্ট করার জন্য কনভিন্স করা, এবং তারপর সেই টাকাগুলোকে এরা ছোটখাটো ভুলভাল কোম্পানিতে ইনভেস্ট করে দিত, এবং এর ফলে ওদের কাস্টমারের ক্ষতি হলেও ওরা সবাই অনেক মোটা টাকার কমিশন পেয়ে যেত। আর এই কাজের জন্য এদের সবাইকে 50% কমিশন দিতে হতো। অপরদিকে জর্ডন যে কোম্পানিতে আগে কাজ করত সেখানে তাকে 1%ই কমিশন দেওয়া হতো। জর্ডন তখন এত বেশি কমিশনের কথা শুনলো, তখন সে 7-5 না ভেবেই হ্যাঁ করে দিল। অপরদিকে তার এই কাজের প্রতি একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স ছিল। যেহেতু সে এতদিন একটি স্টক মার্কেটেই কাজ করত, তাই এই কাজটি করা তার পক্ষে খুবই সহজ ছিল। দেখা যায় জর্ডন প্রত্যেকটি কাস্টমারকে ফোন করে তাদের সঙ্গে খুব ভালোভাবেই কথা বলতে শুরু করেছে, এবং খুব সহজেই তাদেরকে বোকা বানিয়ে ফেলছে। আর এইভাবেই নিজের চালাক চতুর কথার সাহায্যে সে তার কাস্টমারদের কাছে এমন এমন শেয়ার বিক্রি করছিল যেগুলো খুবই ছোট, অথবা যার কোনো অস্তিত্ব নেই বললেই চলে। আর এইভাবেই সে তার প্রথম কাস্টমারকে 4000 টাকার শেয়ার বিক্রি করতে রাজি করে নেয়, আর এর থেকে নিজের 50% কমিশন হিসেবে 2000 টাকা ইনকাম করে নেয়। এরপর নিজের অসাধারণ কথা বলার টেকনিক দিয়ে সে ওই কোম্পানিতে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে শুরু করে দেয়। এইভাবেই সে কিছুদিনের মধ্যেই অনেক বেশি টাকার মালিক হয়ে যায়, এবং খুব তাড়াতাড়ি সে একটি স্পোর্টস কারও কিনে ফেলে। কিছুদিন পর সে নিজের এই গাড়িটি নিয়ে পাশের একটি রেস্টুরেন্টে খেতে যায়। তখন ওর সামনে টনি এজাম নামের একটি লোক চলে আসে। এই লোকটি জর্ডনের প্রতিবেশী ছিল, ও সে বাচ্চাদের জন্য ফার্নিচার তৈরি করার কাজ করত। সে জর্ডনের কাজের প্রশংসা করে বলে, তুমি কি কাজ করো, আর এত তাড়াতাড়ি তুমি কিভাবে এত সুন্দর একটা গাড়ি কিনে ফেললে। তখন জর্ডন ওকে জানায় যে সে স্টক ব্রোকারের কাজ করে, কিন্তু তার বন্ধু তার এই কথা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না, কারণ পুরো পৃথিবী জুড়ে তখন স্টক মার্কেটের অবস্থা খুবই খারাপ ছিল, আর বেশিরভাগ লোকই তাদের কাজ হারিয়েছিল। আর সেই সময় স্টক মার্কেটে কাজ করে এত ভালো পরিস্থিতি হওয়া কখনোই সম্ভব ছিল না। তখন তার প্রতিবেশী হাসতে হাসতে তাকে জিজ্ঞেস করে যে এই কাজ করে তুমি কত টাকা ইনকাম করো। জর্ডন তাকে বলে, আমি ঠিক জানি না, কিন্তু আগের মাসেই আমি $72,000 ইনকাম করেছি। তখন তার প্রতিবেশী হাসতে হাসতে তাকে বলে, তুমি যদি তোমার পে স্লিপটা দেখাতে পারো তাহলে আমি আজই আমার চাকরি ছেড়ে দিয়ে তোমার সঙ্গে কাজ করতে শুরু করব। তখন জর্ডন নিজের পে স্লিপটা তাকে দেখায়, এবং দেখা যায় সত্যি সত্যি সে আগের মাসে $72,000 ইনকাম করেছিল। এটা দেখা মাত্রই তার প্রতিবেশী নিজের কাজ সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় এবং জর্ডনের সঙ্গী হয়ে যায়। আর জর্ডানও এখন নিজের একটা আলাদা স্টক ব্রোকারের কোম্পানি খুলতে চাইছিল, তাই ওরও বেশ কিছু লোকের দরকার ছিল। সেই জন্য ও টনিকে ওর কাছেই রেখে দেয়। এরপর একটা ছোট্ট গ্যারেজ ভাড়া নিয়ে তার সঙ্গে পার্টনারশিপে একটা
কোম্পানি খুলে ফেলে। আর এখানে কাজ করার জন্য ও নিজের বেশ কিছু পুরনো বন্ধুকে ডেকে আনে। এরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় সেলসম্যান ছিল। একদিন সন্ধ্যায় এরা সকলে একটি রেস্টুরেন্টে মিট করে। সেখানে জর্ডান নিজের কাজ করার পদ্ধতি এদের সঙ্গে শেয়ার করছিল। তখন কথা বলতে বলতেই ওদের মধ্যে একজন বলে যে আমি খুব সহজেই যে কোনো মানুষকে যে কোনো কিছু একবারেই বিক্রি করে দিতে পারি। এটা শুনে জর্ডান তার কনফিডেন্সের প্রশংসা করে। এরপর জর্ডান এই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডায়লগ বলে। সে তার সামনে একটি পেন রেখে বলে, সেল মি দিস পেন। এর অর্থ হলো এই পেনটি আমার কাছে এক্ষুনি বিক্রি করো। তখন সেই লোকটি হঠাৎ করে একটু ঘাবড়ে যায় এবং বলে, আমি আমার খাওয়া শেষ করে এই কাজটি করছি। এরপর জর্ডান ওর কথা শুনে বুঝে যায় যে এই লোকটি বাহানা করছে, সে কোনোভাবেই এই কাজটি করতে পারবে না। তখন সে ব্র্যাড নামের আরেকটি বন্ধুকে বলে, এখন তুমি আমাকে এই পেনটি বিক্রি করে দেখাও। তখন ব্র্যাড ওই পেনটি ওর কাছ থেকে নেওয়ার পরে বলে যে আমি কি একটা কাগজে তোমার অটোগ্রাফ পেতে পারি? তখন জর্ডান বলে যে আমার কাছে তো কোনো পেন নেই। তখন সেই বন্ধুটি তার কাছে ওই পেনটি রেখে বলে, এক্স্যাক্টলি, সাপ্লাই অন ডিমান্ড। অর্থাৎ গ্রাহকের কাছে কোনো কিছু বিক্রি করতে গেলে আমাদেরকে গ্রাহককে প্রথমে এটা বোঝাতে হবে যে তার এই জিনিসটির প্রয়োজন আছে। এর কিছুদিন পর জর্ডান এদের সকলকে নিয়ে একটি কোম্পানি খুলে বসে এবং এই কোম্পানিটির নাম দেয় স্ট্রেটন অফ মন্ট। এরা এই কোম্পানিতে একটাই কাজ করত। এরা বড় বড় কোম্পানির লোভ দেখিয়ে তার ক্লায়েন্টদেরকে প্রথমে জালে ফাঁসাতো, তারপর ছোটখাটো বেনামি কোম্পানি তাদেরকে ইনভেস্ট করতে বলতো। আর এই সমস্ত ছোটখাটো কোম্পানির স্টকগুলি কোনোভাবেই রেজিস্টার করা থাকতো না। এই কারণে গ্রাহকরা যদি চাইতো তবুও এরা এই সব কোম্পানির স্টকের আসল দাম জানতে পারতো না। এই সুযোগ নিয়েই এরা নিজেদের গ্রাহকদেরকে এই কোম্পানিগুলির স্টকগুলিকে 2-3 গুণ বেশি দামে বিক্রি করে দিত। এর ফলে তারা খুব অল্প সময়ের মধ্যেই অনেক টাকা ইনকাম করতে শুরু করলো। কিন্তু এই পদ্ধতিতে এরা সবাই ইনকাম করলেও এদের গ্রাহকদের টাকাগুলো পুরোপুরি ডুবে যাচ্ছিল। দেখতে দেখতেই জর্ডানের এই কোম্পানি এত টাকা ইনকাম করতে শুরু করে যে কিছুদিন আগে একটা ছোট্ট গ্যারেজে খোলা এই কোম্পানিটা অল্প কিছুদিনের মধ্যেই একটা অনেক বড় কোম্পানিতে পরিণত হয়ে যায়। আর এখানে এখন একসঙ্গে অনেক লোক কাজ করতে শুরু করে। জর্ডানের এই কোম্পানি এত অল্প সময়ে এত বেশি টাকা ইনকাম করছিল যে আস্তে আস্তে সবার নজর এদের উপরেই চলে আসছিল। এই কারণেই ফক্স নামের একটা নামকরা বিজনেস ম্যাগাজিনে জর্ডানের একটি ইন্টারভিউ ছাপানো হয়। যদিও এই ইন্টারভিউতে তার সম্বন্ধে অনেক খারাপ কথা লেখা হয়েছিল, কিন্তু তবুও এত বড় একটা ম্যাগাজিনে ওর ইন্টারভিউ ছাপানোর কারণে রাতারাতি সে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এত বড় সফলতার সঙ্গে সঙ্গে জর্ডান ও তার কোম্পানির মেম্বার্সরা বিভিন্ন রকম খারাপ নেশায় আসক্ত হয়ে পড়ে। এখন তারা এতটাই টাকা ইনকাম করা শুরু করেছিল যে মাঝে মধ্যেই এরা নিজের কোম্পানির সমস্ত এমপ্লয়িজদের নিয়ে একটি বিলাসবহুল জায়গায় পার্টি করা শুরু করত এবং এই প্রত্যেকটি পার্টিতে সমস্ত রকম নেশা এবং বিলাসিতার আয়োজন করা থাকতো। এমনই একটা পার্টিতে জর্ডানের সঙ্গে নায়োমি নামের একটি মেয়ের পরিচয় হয়। প্রথম দেখাতেই নায়োমিকে জর্ডানের খুব ভালো লেগে যায় এবং এই কারণে এরপর থেকে এরা মাঝে মধ্যেই দেখা করতে শুরু করে। এইভাবে বেশ কিছুদিন নিজেদের মধ্যে মেলামেশা করার পর জর্ডান নায়োমিকে ভালোবেসে ফেলে। এরপর এদের মধ্যে আস্তে আস্তে ফিজিক্যাল রিলেশনও তৈরি হয়ে যায়। এই ব্যাপারটা জর্ডানের স্ত্রী জানতে পেরে যায়। এই কারণে জর্ডানের স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। অপরদিকে জর্ডানের ইনকাম দিন দিন বেড়েই যাচ্ছিল, যার মধ্যে থেকে বেশিরভাগটাই সরকারকে ফাঁকি দেওয়া কালো টাকা ছিল। তাছাড়াও তারা যেভাবে নিজের কাস্টমারকে মিথ্যা কথা বলে টাকা ইনকাম, জর্ডান নায়োমিকে বিয়ে করে নেয় এবং নিজের বিয়েতে সে প্রচুর টাকা খরচ করেছিল। এরপর সে নায়োমিকে খুব বড় একটা ইয়ট গিফট করে আর তাদের থাকার জন্য পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ একটি বাড়ি বানায়, যেখানে ওদের সুযোগ সুবিধার সমস্ত রকম ব্যবস্থা ছিল। তাদের জীবন খুবই সুখ শান্তিতেই কাটছিল এবং কিছুদিন পর তাদের একটি বাচ্চা মেয়েও হয়। কিন্তু বিয়ের ঠিক 18 মাসের মধ্যেই জর্ডানের এই নেশাবহুল জীবনযাত্রার জন্য নায়োমির সঙ্গে তার প্রতিদিন ঝগড়া বাঁধতে থাকে। এই সব কিছুর মধ্যেই হঠাৎ একদিন জর্ডান নতুন একটা শেয়ার রেজিস্টার করে নিজের ওই কোম্পানির সাহায্যে 3 ঘন্টায় $22 মিলিয়ন ইনকাম করে নেয়। এর সাথে সাথেই এর কোম্পানিটা FBI এর নজরে চলে আসে আর FBI এখন নানা রকম ভাবে এই কোম্পানির উপর তদন্ত করতে শুরু করে।
তদন্তের জন্য এসবিআই অফিসাররা তার সঙ্গে দেখা করতে আসলে প্রথম দিকে তো এসবিআই অফিসারদের সঙ্গে সে খুব ভালো মতোই ব্যবহার করে, কিন্তু একটা সময়ে সে এই অফিসারদের ঘুষ দেওয়ার চেষ্টা করলে অফিসাররা তার উপরে অত্যন্ত রেগে যায়। এর ফলে অফিসার দুটি বুঝতে পেরে যায় যে জর্ডন কোনোভাবে বেআইনি কাজের সঙ্গে যুক্ত। এরপর তারা জর্ডনের কোম্পানির বিরুদ্ধে কড়াভাবে নজরদারি রাখে এবং প্রমাণ জোগাড় করতে শুরু করে। নিজের টাকাগুলো বাঁচানোর জন্য জর্ডন আমেরিকার বাইরে সুইস ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নেয়। এই অ্যাকাউন্টটা সে নাওমির একটি আন্টির নামে খোলে। তিনি একজন ব্রিটিশ অধিবাসী ছিলেন, আর যেহেতু এই অ্যাকাউন্টটি আমেরিকার বাইরে খোলা হয়েছিল আর অ্যাকাউন্টের মালিক অর্থাৎ নাওমির আন্টি একজন ব্রিটিশ অধিবাসী ছিলেন, তাই আমেরিকার গভর্নমেন্ট চাইলেও এই অ্যাকাউন্ট সম্বন্ধে খোঁজ খবর করে কিছু করতে পারত না। এরপর জর্ডন নিজের সমস্ত কালো টাকাগুলোকে সুইস ব্যাংকে নাওমির আন্টির অ্যাকাউন্টে জমা করে দেয়। এইভাবেই বহু কষ্ট করে জর্ডন নিজের সমস্ত টাকাগুলোকে এসবিআই এর নজরের বাইরে নিয়ে গিয়েছিল। পর টনি আর ব্র্যাড নামের দুজন বন্ধু কালো টাকা সমেত পুলিশের কাছে ধরা পড়ে। তবে টনি সেখান থেকে পালিয়ে বাঁচে এবং জর্ডনের কাছে এই ঘটনা লুকানোর জন্য জর্ডনকে সে হাই পাওয়ারের নেশার ডোজ দেয়। জর্ডন যখন পুরোপুরি নেশায় ডুবে গেছিল তখনই তার কাছে তার প্রাইভেট ইনভেস্টিগেটরের ফোন আসে। সে জর্ডনকে ফোন করে বলে, আমি তোমাকে বেশ কিছু দরকারি কথা বলতে চাই। এফবিআই তোমার বাড়ির সমস্ত ফোনকে ট্যাপ করে তোমার উপর নজর রাখছে, তাই তুমি বাড়ির থেকে বাইরে বেরিয়ে একটা পাবলিক টেলিফোন বুথ থেকে আমাকে ফোন করো। এরপর জর্ডন একটি পাবলিক টেলিফোন বুথ থেকে ওই লোকটিকে ফোন করে। তখন সেই ইনভেস্টিগেটরটা তাকে বলে, আজ সকালে একটা শপিং মলের সামনে থেকে তোমার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সেই ইনভেস্টিগেটরটা জর্ডনকে বলে, তোমার কাছে যে এসবিআই অফিসাররা এসেছিল তুমি তাদেরকে ঘুষ কেন দেখাতে চেয়েছিলে? কিন্তু জর্ডন এই ঘটনা সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণ আগে সে অনেক বেশি নেশার ডোজ নিয়েছিল। ড্রাগ ওভারডোজের কারণে সে কিছুক্ষণের মধ্যেই মাথা ঘুরে মাটিতে পড়ে যায়, আর এখন ওর কোনোভাবেই উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। তাই সে অনেক কষ্ট করে মাটিতে ছেঁচড়ে ছেঁচড়ে গড়াতে নিজের গাড়ির কাছে পৌঁছায়। তখনই ওর স্ত্রী নাওমি তাকে ফোন করে বলে, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাড়ি চলে আসো। তোমার বন্ধু টনি নেশা করে আমাদের বাড়িতে খুবই উৎপাত করছে, আর এখন ও সুইস ব্যাংকের একটি লোককে ফোন করে তার সঙ্গে কি সব কথা বলার চেষ্টা করছে। এটা শুনে জর্ডন ফোনের মধ্যে নাওমি ও টনিকে নিজেদের এই সমস্ত গোপন কথাগুলো বলতে বারণ করছিল, কারণ এফবিআই ওদের বাড়ির সমস্ত ফোন লাইন ট্যাপ করছিল। কিন্তু অতিরিক্ত নেশা করার কারণে সে কোনোভাবেই কোনো কথা বলে উঠতে পারছিল না। এই অবস্থায় কোনো রকমে কষ্ট করে সে আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিজের বাড়ি ফিরে আসে। ঘরে ফেরার পর ও টনির উপর প্রচন্ড রাগ দেখিয়ে এই ব্যাপারে ওর সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু অতিরিক্ত নেশা করার ফলে তারা দুজনে একে অপরের সঙ্গে কোনোভাবেই কোনো কথা বলে উঠতে পারছিল না। আস্তে আস্তে এক সময় তারা দুজনেই ঘুমিয়ে পড়ে, আর একটা সময় সকালে ঘুম ভাঙার পর জর্ডন দেখতে পায় ওর সামনে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। ওরা জর্ডনকে তার বাড়ি থেকে বাইরে বের করে জিজ্ঞেস করে, কাল রাতে কি গাড়ি আপনিই চালাচ্ছিলেন? এরপর জর্ডন দেখতে পায় কাল রাতে সে যেই গাড়িটি চালিয়ে বাড়ি ফিরেছিল সেটি পুরোপুরি ভাঙা অবস্থায় পড়ে আছে। এটা দেখে সে বুঝতে পারে যে আগের রাতের নেশা করে বাড়ি ফেরার সময় সে অনেক জায়গায় হয়তো অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, কিন্তু এইভাবে গাড়ি চালানোর ফলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তবে পুলিশ কোনোভাবেই এটা প্রমাণ করতে পারেনি যে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় ওই গাড়িটিকে জর্ডনই চালাচ্ছিল। সেই জন্যই পুলিশকে বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে হয়। এই ঘটনার কিছুদিন পরে ব্র্যাডকেও জেল থেকে ছেড়ে দেওয়া হয়। জেলে যাওয়ার পরে সে কোনোভাবেই নিজের কোনো বন্ধুর নাম নেয়নি। এই জন্যেই জর্ডন ও তার বন্ধুরা আরো একবার এফবিআই এর হাত থেকে বেঁচে যায়। কিন্তু এফবিআই এখন সব সময়ের জন্য জর্ডনের কোম্পানি এবং ব্যক্তিগত জীবনের উপর নজরদারি করে যাচ্ছিল। বেশ কিছুদিন এইভাবে চলার পর তার এক উকিল তাকে বলে, এফবিআই তোমার উপর যেভাবে নজরদারি করছে তুমি কিছুদিনের মধ্যেই তাদের কাছে ধরা পড়ে যাবে, তাই তুমি আগের থেকেই ওদের কাছে আত্মসমর্পণ করো। এর ফলে কিছু টাকা ফাইন দিয়ে তোমার শাস্তি কমিয়ে আমি খুব সহজেই তোমাকে ওখান থেকে বার করে আনতে পারবো। এটা শুনে পাশে থেকে জর্ডনের বাবা বলে, তুমি তো এখন অনেক টাকা ইনকাম করেছো, যেটা দিয়ে তুমি তোমার বাকি জীবনটাকে খুব ভালোভাবেই কাটাতে পারবে। এই জন্য তুমি তোমার কোম্পানিতে ইস্তফা দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করো।
তোমার বন্ধু টনি এবং বাকি সবাই মিলে তোমার এই কোম্পানিটিকে সামলে নেবে। একটু ভাবনা চিন্তা করার পর জর্ডন এই কাজে রাজি হয়ে যায়। এরপর পরের দিন সকালে সে ইস্তফা দেওয়ার জন্য নিজের কোম্পানিতে পৌঁছে যায়, যেখানে সে নিজের সমস্ত এমপ্লয়ীদের সামনে একটা বক্তৃতা দিচ্ছিল। তখন সে সবাইকে বলতে লাগলো কিভাবে সে এই ছোট্ট কোম্পানিটিকে আস্তে আস্তে এত বড় করে তুলেছে। জর্ডনের এই কোম্পানিটি ছেড়ে যাওয়ার কারণে ওর সমস্ত এমপ্লয়িরা খুবই দুঃখী ছিল। বেশ কিছুক্ষণ এইভাবেই বক্তৃতা দেওয়ার পর হঠাৎ করেই জর্ডন ঠিক করে নেয় যে সে এই কোম্পানি ছেড়ে কোথাও যাবে না। ও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এখানেই কাজ করে যাবে। আর ওর এই বক্তৃতা শুনে সবাই উৎফুল্লে মেতে উঠল। এই খুশিতেই তারা আবারও একটা বিলাসবহুল পার্টির আয়োজন করে। এদিকে এফবিআই জর্ডনের কোম্পানির সমস্ত ফাইলগুলিকে চেক করে দেখতে শুরু করে। একই সাথে কোম্পানির সমস্ত এমপ্লয়ীদেরকেও তারা জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু তারা কেউই জর্ডনের বিরুদ্ধে এফবিআই এর কাছে কিছু বলতে চায় না। সেই কারণেই এফবিআই জর্ডন ও তার কোম্পানির বিরুদ্ধে কোনরূপ বেআইনি কাজের প্রমাণ জোগাড় করতে পারে না। এই সব ঘটনার ফলে জর্ডন মনে মনে ভাবতে শুরু করেছিল যে পুলিশ চাইলেও ওকে কোনোদিন ধরতে পারবে না। তখনই হঠাৎ করে সে একদিন জানতে পারে নাওমির আন্টি মারা গেছে। এটা শুনে জর্ডন খুবই চিন্তায় পড়ে যায়, কারণ এফবিআই এর হাত থেকে বাঁচার জন্য জর্ডন তার সমস্ত কালো টাকাগুলিকে এই আন্টির অ্যাকাউন্টেই রেখেছিল। এই কারণে জর্ডন তাড়াতাড়ি সুইস ব্যাংকে ফোন করে। সেখান থেকে তাকে জানানো হয় যে তুমি যদি তোমার টাকাগুলিকে ফেরত পেতে চাও তাহলে কালকের মধ্যেই আমাদের এখানে চলে এসো। এই কারণে তাড়াতাড়ি সে নিজের ইয়ট নিয়ে সমুদ্রপথে মনকো নামের একটি জায়গায় পৌঁছায়, যেখান থেকে সে প্লেনে করে সুইজারল্যান্ডে পৌঁছতে পারত। কিন্তু সেই রাত্রেই সমুদ্রের মধ্যে একটা ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে যায়। এই ঝড়ের মধ্যে আটকা পড়ে সমুদ্রের মাঝখানে তাদের ইয়টটা ডুবে যেতে শুরু করে। সেই জন্যই তারা ওয়্যারলেসে সাহায্য চাইতে শুরু করে। এরপর কিছুক্ষণের মধ্যেই ইটালিয়ান নেভি ওদেরকে বাঁচানোর জন্য সেই স্থানে চলে আসে। ততক্ষণে ওদের ইয়টটা পুরোপুরি জলের মধ্যে উল্টে গেছিল। এখান থেকে তাড়াতাড়ি সুইজারল্যান্ড যাওয়ার জন্য জর্ডন নিজের জন্য একটি প্লেন ডেকে আনে, কিন্তু জাহাজে বসে সে দেখতে পায় যেই প্লেনটা তাকে নিতে এসেছিল, ঝড়ের মধ্যে সেই প্লেনের ইঞ্জিনে একটি সামুদ্রিক পাখি ঢুকে যাওয়ার কারণে সেই প্লেনটিতে বড় মাপের একটি বিস্ফোরণ হয় এবং সমুদ্রের মাঝে প্লেনটি ওইখানেই ভেঙে পড়ে যায়। এই ঘটনায় ওই প্লেনের পাইলট সহ 3 জন মানুষই মারা যায়। এটা দেখে জর্ডন সৃষ্টিকর্তার একটি ইশারা মনে করতে শুরু করে। এর কারণে সে সময় মতো সুইস ব্যাংকে পৌঁছতে পারে না এবং সুইস ব্যাংকে থাকা তার সমস্ত টাকাগুলি আত্মসাৎ হয়ে যায়। এই ঘটনার পর থেকে পরবর্তী 2 বছর সে নিজের সমস্ত বেআইনি কাজগুলো বন্ধ করে দিয়ে সৎ পথে টাকা ইনকাম করা শুরু করে। কিন্তু হঠাৎ করেই একদিন এসবিআই তাকে অ্যারেস্ট করে নেয়, কারণ সুইস ব্যাংকে যেই এমপ্লয়ি জর্ডনের অ্যাকাউন্ট খুলেছিল এবং তার অ্যাকাউন্টের দেখাশোনা করত কিছু বেআইনি কাজের জন্য পুলিশ তাকে ধরে ফেলেছে। ধরা পড়ার পর সে পুলিশের কাছে জর্ডন ও তার কোম্পানির সম্বন্ধে সমস্ত সত্যি ঘটনা বলে দেয়। এর ফলে আদালতে জর্ডনের সমস্ত দোষ প্রমাণ হয়ে যায়। এখন এসবের থেকে জামিনে মুক্তি পেতে গেলে ওকে 10 লক্ষ ইউএস ডলার খরচ করতে হবে। তবে এখন আর তার কাছে এত টাকা ছিল না, কারণ সে তার সমস্ত টাকাটাই সুইস ব্যাংকে জমা করে রেখেছিল এবং তার সমস্ত টাকাই সেখানে ডুবে যায়। তাই সে নিজের টাকা জোগাড় করার জন্য তার বাড়ি গাড়ি সমস্ত কিছু বন্ধক রেখে দেয়। এই কথা শুনে তার বন্ধু টনি তাকে বলে, তোমার কোনো কিছুই বিক্রি করতে হবে না, তোমার জামিনের জন্য 10 লক্ষ ডলার আমি তোমাকে দেব। এই কথা শুনে জর্ডন কিছুটা নিশ্চিন্ত হয়ে ডনিকে বুকে জড়িয়ে ধরে। এর কিছুদিন পর এসবিআই জর্ডনকে ডেকে বলে, তুমি যা বেআইনি কাজ করেছো এবং আমরা তোমার উপরে যা প্রমাণ জোগাড় করেছি তার ফলে তোমার 20 বছর জেল হতে পারে, কিন্তু তুমি যদি নিজের শাস্তির পরিমাণ কমাতে চাও তাহলে তোমাকে আমাদের সাহায্য করতে হবে, আর আমাদেরকে তোমার সেই সমস্ত বন্ধু আর পার্টনারদের নাম বলতে হবে যারা এতদিন ধরে জর্ডনের পায়ে এসবিআই একটি জিপিএস মেশিন সেট করে তাকে বাড়িতেই আটকে রেখেছিল। আর এখন জর্ডন যদি কোনোভাবে সেখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে এসবিআই সমস্ত কিছুই ওই জিপিএস মেশিনের দ্বারা জেনে যাবে। কিছুদিন পর জর্ডনের স্ত্রী নাওমি তাকে জানায় এখন আর সে তার সঙ্গে কোনোভাবেই থাকতে চায় না। সে জর্ডনকে ডিভোর্স দিতে চায় এবং তার বাচ্চা দুটোর দায়িত্বও সে নিজের কাছেই রাখতে চায়। সে জর্ডনকে জানায়, আমার উকিল আমাকে জানিয়েছে তোমার এই কাজের জন্য তোমাকে 20 বছরের জন্য জেলে পাঠানো হবে, আর তুমি যেভাবে নিজের জীবন চালাচ্ছ আমি কোনোভাবেই তোমার সঙ্গে আর যোগাযোগ রাখতে চাই না। এসব কথা শুনে জর্ডন খুব রেগে যায় এবং নাওমিকে সে মারধর করতে শুরু করে আর অনেকটা পরিমাণ ড্রাগস নিয়ে নেয়।
এরপর সে নায়োমিকে বলে, তুমি আমার বাচ্চাকে আমার থেকে কোনোভাবেই দূরে নিয়ে যেতে পারবে না। এরপর সে তার মেয়েকে কোলে নিয়ে একটি গাড়ি করে সেখান থেকে চলে যায়। কিন্তু অতিরিক্ত ড্রাগস নেওয়ার কারণে সে নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে এবং নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে পালানোর সময় পেছনের দেওয়ালে তার একটা জোরে ধাক্কা লাগে। এই ঘটনায় জর্ডানের মাথা ফেটে সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে এবং এই সিচুয়েশনে নায়োমি নিজের মেয়েকে নিয়ে জর্ডানকে সেখানে পুরোপুরি একা রেখে চলে যায়। জর্ডান নিজের এই কাজের জন্য নিজের পরিবারকে সারা জীবনের মতো হারিয়ে ফেলে। পরদিন অফিসে যাওয়ার সময় এসবিআইরা জর্ডানের শরীরে একটা ওয়্যারলেস মাইক লাগিয়ে দেয়। এর ফলে অফিসে যাওয়ার পরে জর্ডান তার এমপ্লয়ীদের সঙ্গে যা কথা বলবে থানায় বসে অফিসাররা সেই সমস্তটাই শুনতে পারবে। এইভাবেই তারা জর্ডান এবং তার সমস্ত এমপ্লয়ীদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারবে। কিন্তু জর্ডান কোনোভাবেই তার বন্ধু বান্ধবদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইছিল না। সেই কারণেই অফিসে আসার সময় সে যখন টনির সঙ্গে কথা বলতে শুরু করে তখন সে টনিকে একটি কাগজ দেখায়, যাতে লেখা ছিল, তুমি নিজের সম্বন্ধে কোনো সত্যি কথা বলো না, কারণ আমার শরীরে একটা ওয়্যারলেস মাইক লাগানো আছে। টনি এই কথাটা বুঝে যায় এবং জর্ডানের সামনে কোনোভাবেই নিজের বেআইনি কাজকর্মের কথা উল্লেখ করে না। কিন্তু পরের দিন সকালে জর্ডান ঘুম থেকে উঠে দেখতে পায় তাকে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে পুলিশ চলে এসেছে। আর পুলিশের কাছে সেই কাগজটা ছিল যাতে নোট লিখে সে তার বন্ধু টনিকে দিয়েছিল। এরপর নিজের জীবন বাঁচানোর জন্য টনি আগের থেকেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে নেয়। সেই সাথে সাথে সে জর্ডান এবং তার কোম্পানি সম্বন্ধে সমস্ত রকম সত্যি কথা পুলিশকে বলে দিয়েছিল। এরপর জর্ডানকে বাধ্য হয়ে নিজের পার্টনার এবং নিজের কোম্পানি সম্বন্ধে সমস্ত সত্যি ঘটনা পুলিশকে বলে দিতে হয়, যার ফলে তার অফিসে তল্লাশি চালিয়ে পুলিশ অনেক লোককে গ্রেপ্তার করে এবং তার কোম্পানিটিকে পুরোপুরি সিল করে দেওয়া হয়। কিন্তু জর্ডান যেহেতু সমস্ত সত্যি ঘটনা পুলিশকে বলেছিল, তাই তার 20 বছরের শাস্তি কমিয়ে তাকে 3 বছরের জন্য জেলে পাঠানো হয়। এইভাবে 3 বছর জেলে থাকার পর জর্ডান পুরোপুরি শুধরে গিয়েছিল এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর সে নিজের সমস্ত রকম বেআইনি কাজ বন্ধ করে দিয়ে একজন সেলস ট্রেনার হিসেবে কাজ করতে শুরু করে। আর এখনো বড় বড় বিজনেস মিটিং এবং সেমিনারে সমস্ত লোকজনকে বিজনেস টেকনিক শেখাতো। এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটি শেষ হয়। তাহলে বন্ধুরা, আজকের এই মুভি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে নেক্সট মুভিতে।